আমরা আজকে মিস্টার এস এম তারেক, যার ডেড বডি আমরা রিসিভ করলাম, তার বাড়ি হচ্ছে সন্দ্বীপের চট্টগ্রামে, এবং আমরা মারা গেছেন উনি বাহরাইনে 2 মার্চে। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে রেকর্ড যেটা আছে, দেখা যায় 6 জন বাংলাদেশি এখন পর্যন্ত মারা গেছে। তার মধ্যে আমরা আজকে এই ডেড বডি রিসিভ করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, এবং আমাদের এই অত্র এলাকার সংসদ সদস্য জাহাঙ্গীর, এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং সন্দ্বীপ থেকে আগত ওদের পরিবারের সদস্যবর্গ, সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমরা এই সঙ্গে আমরা আমাদের ওই এলাকারই আমাদের মাননীয় সংসদ জনাব সাইদ আল নোমান, উনি প্রথম থেকেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন, এবং আমাদের এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলেই আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। এখন আমরা আপাতত এই মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি, এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে জাস্ট প্রিলিমিনারি তাদের এই দাফন কাফন করার জন্য আমরা লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা, আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে, এবং তাদের আরো 3 লক্ষ টাকা, এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ, এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়েও আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে। আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণিকভাবে এবং আমি এই চেকটা আপনার কাছে হস্তান্তর করলাম। আল্লাহ তাআলা যেন ওই আমাদের তারেককে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, এবং তার সুখসমৃদ্ধ পরিবারের প্রতি আমরা গভীর সহযোগিতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সহায়। আমাদের মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে, আমাদের যে ভাইটি আজকে এসেছে এস এম তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নিহত হয়েছে। আমরা সকলে ওর আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। এই পর্যন্ত আমাদের 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে, এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে, এবং আমাদের প্রবাসে যারা এখন যুদ্ধের অবস্থায় বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে সেটাও আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ। একবারই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা এই মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি, এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঘাতের ফলে, তাকে সৌদিতে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি নিয়েই, এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা, এবং বিমার প্রাপ্তি অনুযায়ী আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে চায়।
কিন্তু যাদের ডিএমইটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃত দেহ পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময় 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা, আজকের এই যে পরিবারটি মারা গেছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ রহমান সাহেবের ছেলে সাইদার রহমান সূর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদেরকে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি সরকার যে সরকার উদ্যোগ নিয়েছে, খুব দ্রুতই মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশি কর্মী আসলে কাজ হারানোর একটা ঝুঁকিতে রয়েছে, এটি একটি বিষয়। এবং 1 মাস বিভিন্ন দেশ 1 মাস ভিসা মেয়াদ বাড়িয়েছিল, যারা ফ্লাইট বন্ধ থাকার কারণে যেতে পারেনি, যারা 1 এপ্রিল মেয়াদ শেষ হয়েছে। এই বিষয়ে আসলে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কূটনৈতিক কি তৎপরতা চালাচ্ছে এবং কি উদ্যোগ নিয়েছে? এই প্রবাসী বাংলাদেশিরা আমরা দেখছি মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, যেটি দূতাবাস থেকে বারবার না করা হচ্ছে কিংবা তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, সেটি তারা মানছে না। তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে কিংবা তারা ফেসবুকে আমরা জানি যে যারা ফিরে দেশে তারা 3 লাখ টাকা পায়, পাশাপাশি তারা 10,000 টাকা দাপনের জন্য পায়, 10 লাখ টাকা অন্য কি সহায়তা যদি জানা। ধন্যবাদ। আমি আমার মন্ত্রণালয়ের কথা বলবো, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সব ধরনের উদ্যোগী নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যতটা লাশ আসুক তাদেরকে আমরা রিসিভ যেমন করতেছি, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের পারিবারিক সমস্যাগুলো যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে উনি বলবেন, আমরা সেখানে যেটা বলছেন ভিসার মেয়াদ, সেটাও তো 1 মাস বাড়ছে, আরো কন্টিনিউয়াস প্রসেস ওনারা কূটনৈতিক ভাবে ওনারা সেটাকে আরো অগ্রাধিকার দিয়ে তারা কাজ করে, সেটা উনি বলবেন। আর আমার মনে হয় এই প্রথমবারের মতো বাংলাদেশের বর্তমান জনাব তারেক রহমানের এই সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকে শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবার এটা নয়, আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব যোগাযোগের মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায় এবং যারা ওইখানে আছে ওরা যেন নিরাপদে থাকে সেই অবস্থা। এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনৈতিক যে বিষয় উনি সেটা করবেন। দেখেন, ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানোর দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা প্রবাসীরা আছেন, তাদের নিরাপত্তা, তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে এবং তারা যেখানে অবস্থান করছেন তারা যেন ওখানে যতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি। যেটা একজন প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস তাদেরকে দিচ্ছি বা এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, তো সেইটা আমাদের দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যার আমাদের বাংলাদেশিরা অবস্থান করছেন। তো আমাদের দূতাবাসগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করছে তাদেরকে জানানো, তাদেরকে খবরগুলো দেওয়ার এবং যেই যুদ্ধের যে খবরগুলো আমরা পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে দূতাবাসগুলো জানাচ্ছে নিরাপদে থাকার, তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে এবং আরো যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। এবং আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে আপনাদের আরেকটা কি প্রশ্ন করেছিলেন,
আচ্ছা, সেইটা দেখেন, আমাদের এক একটি দেশের গালফ কান্ট্রিগুলোতে এক একটা দেশের যুদ্ধের অবস্থা এক এক রকম। এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার। তো সেটা আমরা আজকে আসতে পেরেছি। তো এখন সেটা ডিপেন্ড করবে যে আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে রুটগুলো খোলা আছে, যে ফ্লাইটগুলো অ্যাভেলেবল, সেই ফ্লাইটগুলোতে আমাদের যেই ভাইগুলো আমাদেরকে ফেরত আনতে পারিনি, যে ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে আর্থিক সহায়তা, সেটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন, সেটা অব্যাহত থাকবে। এবং আরও যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয়, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি সবসময় বলেছেন যে সবসময় উনি গুরুত্ব দিবেন, এবং ইনশাল্লাহ সেটা আমরা দিব। ধন্যবাদ। আমি যে বিষয়টা বলছিলাম, আপনারা 6 জনের কথা বলছেন, কিন্তু আমাদের কাছে যতটুকু হিসেব আছে, আমাদের কাছে হিসেব আছে 8 জনের। তার ভিতরে একজন হচ্ছে মাইন বিস্ফোরণে কুয়েতে মারা গিয়েছিল, একজন হচ্ছে ইরাকে মারা গেছে। আপনি কি ইরাকের ওই প্রবাসীর কথা আপনার কি তালিকায় নিয়েছেন, নাকি সেটা বাদ দিয়ে আপনারা 6 জন হিসেব করেছেন? আমাদের তথ্য অনুযায়ী আমরা 6 জনের কথা জানি। যদি এর বেশি হয়ে থাকে অবশ্যই সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা খোঁজ নিবে। কুয়েতেরটা আমরা অবশ্যই কাউন্ট করেছি, আমরা জানি সেটা, কিন্তু আরও যদি হয়ে থাকে সেটা আমাদের খোঁজ নিয়ে যাবে। এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী বা আমাদের বিভিন্ন দূতাবাসের তথ্য অনুযায়ী সেটা আমাদের 6 জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আমাকে তো বলেন। হ্যাঁ, দেখুন, আপনাকে আমি ইতিমধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই ব্যাপার নিয়ে কথা বলেছি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা মানব পাচার করছে তাদেরকে ধরতে হবে, এবং বাংলাদেশের এবং লিবিয়ার লোকজন যৌথভাবে যারা অবৈধভাবে মানব পাচার করছে তাদেরকে প্রলোভন দেখিয়ে কিছু টাকার লোভে তারা এই মানুষগুলোকে বিপদে ফেলছে, এবং সমুদ্রের মধ্যে তাদেরকে বিপদাপন্ন অবস্থায়। এবং অনেকে রিসেন্টলি আপনারা দেখেছেন যে যেই ইনসিডেন্টের কথা আপনি বললেন, যে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা প্রাণ হারিয়েছে, এবং এখনো কিছু বাংলাদেশিরা যারা জীবিত আছে তারা গ্রিসে, তারা কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে। তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে গ্রিসের সরকারের সাথে কথা বলে। সুতরাং এই সমস্যার গভীরে যেতে হবে, এবং যারা এই অনৈতিক অবৈধ কাজগুলা করছে, এই ক্রাইমগুলা কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে যে আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি যে যুদ্ধের কারণে বেশ কিছু দেশে, বিশেষ করে বিদেশের ইউএই এবং সৌদি আরবে কর্মসংস্থান হারাচ্ছে আমাদের প্রবাসীরা। সেক্ষেত্রে তারা যে দেশে ফিরে আসার একটা ঝুঁকি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি প্রস্তুতি নেবেন, বিষয় কি উদ্যোগ নেওয়ার? এই জন্যই আমি একটু বলতে চাচ্ছিলাম যে প্রথমত আপনারা যেভাবে আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি, আমাদের ওই ধরনের কিন্তু যে খুব উল্লেখযোগ্য লোক ফিরে আসতেছে এখানে কাজকর্ম বাতিল, সেটা কিন্তু নাম্বারটা সেরকম না। আর যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, অনেক ফ্লাইট আবার ইতিমধ্যে গিয়েছে। আর যারা তারপরেও যদি ফিরে আসতে হচ্ছে, যেমন ইরান থেকে কিছুদিন আগে 185 জন যারা ফিরে এসেছিল, সেখানে আমাদের একটা পুনর্বাসন প্রকল্প আছে, যার মধ্য দিয়ে আমরা তাদের যে অর্জিত স্কিল সেটাকে এখানে কাজে লাগানোর জন্য আমরা একটা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমরা কিছু ফান্ড নগদ দিয়ে থাকি, অ্যামাউন্টটা ছোট্ট হলে আবার প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাছাড়া আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে, এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি সংকট তৈরি হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ।